আজকে আমি ক্লাস 10-এর কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দিব। তো প্রথম অঙ্ক দেখো, 1/1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস ডট ডট প্লাস 1/√90 প্লাস √100 এর মান কত? তো দেখো এটা আমরা করব কিভাবে। প্রথমে দেখো এই 1/1 প্লাস √2 এটাকে যদি আমরা √2 - 1 দিয়ে গুণ করি উপর নিচে করণীয় নিরসন করি যদি, তাহলে কত হয় দেখো, এটা কত হবে 1 × √2 - 1 √2 - 1 আর 1 প্লাস √2 × √2 - 1 1 প্লাস √2 অর্থাৎ √2 প্লাস 1 আর √2 - 1, তাহলে a প্লাস b a মাইনাস b কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ √2 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা করলে কত হবে? এটা করলে হবে হচ্ছে √2 - 1 বাই √2 হোল স্কোয়ার শুধু 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার শুধু 1। তো 2 - 1 অর্থাৎ 1, নিচে হচ্ছে 1, উপরে √2 - 1 অর্থাৎ এটা হবে √2 - 1। তাহলে 1/1 প্লাস √2 হবে হচ্ছে সমান সমান √2 - 1। ঠিক একই রকম 1/√2 প্লাস √3 কে যদি √2 - √3 দিয়ে গুণ করি, সরি 1/√2 প্লাস √3 কে যদি আমরা √3 - √2 দিয়ে গুণ করি, দেখো 1/√2 প্লাস √3 একে যদি আমরা √3 - √2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় √3 - √2 √3 - √2 দিয়ে গুণ করবো, করলে কত হবে √3 হোল স্কোয়ার বিয়োগ √2 হোল স্কোয়ার, উপরে হচ্ছে √3 - √2, তাহলে কত হবে উপরে হবে √3 - √2, উপরে হবে √3 - √2 আর নিচে √3 হোল স্কোয়ার শুধু 3 আর হচ্ছে √2 হোল স্কোয়ার শুধু 2, মাঝখানে মাইনাস, তাহলে কত আসলো 1। তাহলে √3 - √2 বাই 1। তাহলে এটার আবার যদি করণীয় নিরসন করি তাহলে আসবে হচ্ছে প্লাস √3 - √2। এরকম এটার করণীয় নিরসন করলে আসবে হচ্ছে √4 - √3 প্লাস ডট ডট, এটার করণীয় নিরসন করলে হবে হচ্ছে √100 - √99। তাহলে দেখো এখন এই -√2 প্লাস √2 কাটা যায়, সেরকমই প্লাস √3 -√3 কাটা যায়, তাহলে প্লাস √4 -√4 প্লাস √5 -√5 এমন করে প্লাস √99 -√99 কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে শুধু -1 প্লাস √100। তো -1 প্লাস √100 হচ্ছে শুধু 10, তাহলে এটার অ্যান্সার কত হবে 9। কোশ্চেন নাম্বার 2, অঙ্কটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। ত্রিভুজ এবিসি এর মনে করো এটা একটা ত্রিভুজ, এর পরিকেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ এই বিন্দুগুলো দিয়ে যদি আমরা ত্রিভুজ এবিসি এবিসি বিন্দু দিয়ে যদি আমরা এরকম একটা বৃত্ত অঙ্কন করি তাহলে তার যে কেন্দ্রটা সেটাই হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এই পরিকেন্দ্রটা বলেছে ও, অ্যাঙ্গেল ওবিসি এই কোণটা বলা আছে x ডিগ্রি, আর দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি সমান সমান y ডিগ্রি, বিএসি এই কোণটা দেওয়া আছে y ডিগ্রি। তাহলে বলেছে x ডিগ্রি যোগ y ডিগ্রি এর মান কত। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা করব কি, ও আর সি যুক্ত করব। তাহলে দেখো এরকম ভাবে তো একটা বৃত্ত যাবে, তাহলে দেখো এই ওবিটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওসিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এটা যদি x ডিগ্রি হয় তাহলে এটাও হবে x ডিগ্রি। তাহলে
এই বি ও সি এই ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে বিওসি, আমি ও বিন্দুটা এখানে দিই, তাহলে অ্যাঙ্গেল বিওসি সমান সমান হবে, অ্যাঙ্গেল বিওসি সমান সমান হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি 2x ডিগ্রি। তাহলে এখন দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই বিসি বৃত্তচাপে, এই বিসি বৃত্তচাপে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি সমান সমান হাফ অ্যাঙ্গেল বিওসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান দেওয়া আছে ওয়াই ডিগ্রি, তাহলে ওয়াই ডিগ্রি সমান সমান হবে হাফ ইন্টু অ্যাঙ্গেল বিওসি কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। এখন দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 2 দিয়ে 180কে ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি, তাহলে মাইনাস x ডিগ্রিটা এই পাশে নিয়ে আসলে x ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে কোনো বৃত্তের যে চাপের দৈর্ঘ্য পরিধির 1/6 অংশ তার কেন্দ্রস্থ কোণের মান কত। প্রশ্নটা হচ্ছে কোনো একটা বৃত্তের যে চাপের দৈর্ঘ্য পরিধির 1/6 অংশ। তো মনে করো কোনো একটা চাপ আমি নিলাম, এইটুক চাপ নিলাম, এই চাপটা হচ্ছে পরিধির 1/6 অংশ। এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমরা r ধরি, তাহলে এই বৃত্তের পরিধি হবে 2πr, আর এই পরিধির 1/6 অংশ কত হবে 2πr ইন্টু 1/6। পরিধির 1/6 অংশ হচ্ছে এটা। তো পরিধির 1/6 অংশ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই যে এই কোণটার মান কত বের করতে হবে, কারণ আমি এটা ধরেছি 1/6 অংশ পরিধির, এই অংশটা ধরেছি 1/6 অংশ পরিধির, তাহলে এই কোণটার মান কত। দেখো 2πr, এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তো বৃত্তের পরিধি কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 2πr বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য যদি 2πr, বৃত্তের পরিধির দৈর্ঘ্য যদি 2πr হয়, তাহলে কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তাহলে বৃত্তের পরিধি যদি 1 একক হয়, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি বাই 2πr। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য যদি 2πr/6 হয়, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি বাই 2πr ইন্টু 2πr/6। এখন দেখো এই 2πr কাটা যায়, 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6 6 36, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের পরিধির 1/6 অংশ কেন্দ্রে এই যে কোণটা উৎপন্ন করে এই কোণটার মান হবে 60 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে 5x² + 7x + 3 = 0 এর বীজদ্বয় আলফা বিটা হলে 1/5α² + 3 তার হোল স্কয়ার প্লাস 1/5β² + 3 তার হোল স্কয়ার এর মান কত। তো এই সমীকরণটার বীজদ্বয় দেওয়া আছে আলফা বিটা, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি সমান সমান মাইনাস b/a। b বলতে এখানে 7 কে বোঝায় 7/a, a বলতে x² এর সাথে যে 5 আছে সেটা হচ্ছে a। আর আলফা বিটা কত হবে বীজদ্বয়ের গুণফল, আমরা জানি বীজদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই x² এর সহগ। তো ধ্রুবক পদ এখানে কত আছে 3 আর x² এর সহগ কত আছে 5, তাহলে এখানে হবে 5। এখন দেখো যেহেতু আলফা বিটা হচ্ছে এই সমীকরণের বীজদ্বয়, তাহলে আলফা দ্বারাও এই সমীকরণটা সিদ্ধ হবে, বিটা দ্বারাও এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণে যদি আমরা আলফা বসাই তাহলে কি হবে, মানে এই সমীকরণটার নাম যদি তোমরা 1 ধরো, তাহলে লিখবে 1 নং সমীকরণে আলফা বসিয়ে পাই 5α²
প্লাস 7 ইন্টু আলফা প্লাস 3 ইকুয়াল টু 0, বা এখান থেকে লেখা যায় 5 আলফা স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু -7 আলফা। আবার 1 নং সমীকরণে বিটা বসিয়ে পাই 5 বিটা স্কোয়ার প্লাস 7 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 5 বিটা স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু হবে প্লাস 7 বিটা, এই ডান পাশে নিয়ে গেলে হবে -7 বিটা। আমরা এটার মান বের করবো। তো এটার মান বের করতে গেলে এটাতে এখন এই মানগুলো বসাবো, মানে এটা লিখে আমরা এটার মধ্যে মান বসাচ্ছি। তো 1 বাই কি হবে 5 আলফা স্কোয়ার প্লাস 3 সমান সমান হচ্ছে -7 আলফা, তাহলে -7 আলফা তার হোল স্কোয়ার যোগ হবে 1 বাই 5 বিটা স্কোয়ার প্লাস 3 এর মান কত -7 বিটা, তাহলে -7 বিটা তার হোল স্কোয়ার হবে। এখন দেখো এই 1 এটা সমান সমান লেখা যাবে 1 বাই -7 আলফা তার হোল স্কোয়ার হবে হচ্ছে -7 সে প্লাস 49 আলফা স্কোয়ার, 49 আলফা স্কোয়ার যোগ 1 বাই হবে হচ্ছে -7 বিটা তার হোল স্কোয়ার হবে -7 সে প্লাস 7 এর স্কোয়ার হচ্ছে 49 বিটা স্কোয়ার। তাহলে আমি নেক্সট লাইনটা এখানে লিখছি, এখান থেকে দেখো 1/49 এখানেও আছে, আবার এখানেও 1/49 আছে, তাহলে 1/49টা আমি কমন নেব। তাহলে 1/49 কমন নিলে ভেতরে থাকবে 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। তাহলে এখন দেখো 1/49 এটা লসাগু হবে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার দিয়ে আলফা বিটা স্কোয়ারকে ভাগ করলে হবে আলফা স্কোয়ার কেটে যাবে, ভাগফল হবে বিটা স্কোয়ার, তাহলে বিটা স্কোয়ার ইন্টু 1 হবে হচ্ছে বিটা স্কোয়ার, প্লাস বিটা স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি বিটা স্কোয়ার কাটা যাবে, ভাগফল হবে আলফা স্কোয়ার ইন্টু 1 হবে আলফা স্কোয়ার। এটা আসলো। তাহলে এর পরের লাইন হবে 1/49 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর এই নিচেরটাকে লিখতে পারি আলফা বিটা তার হোল স্কোয়ার। এখন আমরা 1/49 ইন্টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের মান কত -7/5, তাহলে -7/5 এর হোল স্কোয়ার করলে -7 প্লাস 7/49/5 তাহলে উপরে হবে 49/25, 49/25 -2 ইন্টু আলফা বিটা, তাহলে 2 ইন্টু আলফা বিটার মান যদি 3/5 বসাই তাহলে 2 ইন্টু 3/5 হবে 3 দুগুণ 6/5, তাহলে 6/5, আর নিচে হবে আলফা বিটার হোল স্কোয়ার, মানে আলফা বিটার এটা যদি হোল স্কোয়ার করি তাহলে এটার হোল স্কোয়ার হবে 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, তাহলে নিচে হবে 9/25। তাহলে নেক্সট দেখো 1/49 ইন্টু উপরেরটার যদি আমরা লসাগু করি তাহলে 5 আর 25-এর লসাগু হবে 25 দিয়ে 25কে ভাগ করলে 1 আর 49 গুণ করলে হবে 49 মাইনাস 5 দিয়ে 25কে ভাগ করলে হয় হচ্ছে 5 6 30 হবে, আর নিচে হবে 9/25। এখন এই 25 আর এই 25 কাটা যাবে, কারণ তোমরা যদি এটা গুণ লিখে উল্টায় দাও তাহলে এটা কেটে যাবে, তাহলে হবে হচ্ছে 1/49 ইন্টু, এখানে ইন্টু চিহ্ন দেব, তাহলে 49 বিয়োগ 30 হচ্ছে হয় 19, আর নিচে হবে 9, তাহলে এখন এটার অ্যান্সার হবে 1 ইন্টু 19 আর 9 দিয়ে এটাকে গুণ করলে 9 9 81 হাতে হচ্ছে 8, 4 9 36 আর 8 44, 36 আর 8 হচ্ছে 44, 8 6 14, 36 8 হ্যাঁ 44,
তাহলে 19/441 এটা হচ্ছে অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 5, একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেমি, ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, যদি আমি এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম, একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 42 সেমি, আমি ধরলাম এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 42 সেমি। তাহলে এই জ্যাটা 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে, তাহলে এই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে, তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলেছে এই বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য কত। তো মনে করো বৃত্তের কেন্দ্র এটা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা আমরা করব হচ্ছে এইভাবে। দেখো 42 সেমি বৃত্তচাপ, 42 সেমি জ্যা কেন্দ্রে 30 ডিগ্রি বৃত্তস্থ কোণ তৈরি করে। তাহলে এখন দেখো এই জ্যাটা, যদি আমি এই জ্যাটা নয়, মনে করো আমি যদি এরকমভাবে একটা জ্যা ড্র করি, তাহলে এই জ্যাটা এখানে এই এই বিন্দুতে কত কোণ উৎপন্ন করবে, এই যে এই বৃত্তস্থ কোণটা উৎপন্ন করবে। তাহলে দেখো জ্যায়ের দৈর্ঘ্যটা যখন একটু বড় হয়ে গেল, তখন বৃত্তস্থ কোণটাও বড় হয়ে গেল। আবার এই জ্যাটা এখানে কত কোণ উৎপন্ন করবে, এরকম বৃত্তস্থ কোণ তৈরি করবে, তাহলে অ্যাঙ্গেলটা আরো বড় হয়ে গেল। তাহলে এই জ্যাটা কত কোণ উৎপন্ন করবে, এই কোণটা উৎপন্ন করবে। তাহলে দেখো জ্যায়ের দৈর্ঘ্য যখন বাড়ছে, তখন এখানে বৃত্তস্থ কোণের মানও ঠিক সমানুপাতিক হারে বাড়ছে। তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত আর যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করে, মানে এই জ্যাটা যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে, এই জ্যাটা যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে, তাদের অনুপাত সমান হবে। মানে জ্যায়ের দৈর্ঘ্যের সঙ্গে এখানে যে অ্যাঙ্গেলটা কম হয়, সেই অ্যাঙ্গেলটা সমানুপাতিক হারে বৃদ্ধি হয়। তাহলে আমরা এখানে করব অঙ্কটা এইভাবে, যে জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত বাই কোণদ্বয়ের অনুপাত। তো জ্যায়ের দৈর্ঘ্য আমি ধরি এই জ্যাটা হচ্ছে এবি নাম দিলাম, আর আমাকে বলেছে ব্যাসও হচ্ছে একটা জ্যা, এই ব্যাসটা ধরলাম সিডি, আর এখানে নাম দিলাম পি। তাহলে এখন দেখো সিডি বাই, যেহেতু ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে সিডি বাই এবি লিখি, সিডি বাই এবি সমান সমান আমরা লিখব সিডি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো এই ব্যাস হচ্ছে বৃত্তের পরিধির উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তো ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় আর পরিধির একটা বিন্দু জয়েন করলে যে কোণ উৎপন্ন হয়, সেই কোণটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে সিডি ব্যাসের দ্বারা যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হবে 90 ডিগ্রি, আর এবি জ্যায়ের দ্বারা যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আমরা যদি এটাকে কাটি, 0 0 কাটা, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, আর সিডি বাই এবির দৈর্ঘ্য কত, 42 সমান সমান 3। তাহলে সিডি সমান সমান হবে 3 গুণন 42, 3 দুগুণ 6, 3 4 12, 126 সেমি। তাহলে সিডি ব্যাসের দৈর্ঘ্য হবে 126 সেমি। হচ্ছে কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি সমকোণী চৌকোণের সন্নিহিত 3টি তলের ক্ষেত্রফল পি বর্গ একক, কিউ বর্গ একক ও আর বর্গ একক হলে চৌকোণটির কর্ণের দৈর্ঘ্য কত। তো আমি এখানে একটা সমকোণী চৌকোণ আঁকছি। এটা যদি একটা সমকোণী চৌকোণ হয়, দেখো এই সমকোণী চৌকোণটা আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স, দৈর্ঘ্য সমান সমান এক্স, আর প্রস্থ এই সমকোণী চৌকোণটা দৈর্ঘ্য সমান সমান এক্স ধরলাম, প্রস্থ সমান সমান ওয়াই ধরলাম, আর উচ্চতা সমান সমান আমি জেড ধরলাম, জেড একক। তো দৈর্ঘ্য হচ্ছে এটা এক্স, প্রস্থ হচ্ছে এটা ওয়াই, আর উচ্চতা হচ্ছে এটা জেড ধরলাম।
ধরো এই তলটার ক্ষেত্রফল হচ্ছে পি, নিচের তলটা ক্ষেত্রফল হচ্ছে পি, তাহলে পি সমান সমান হবে, সুতরাং পি সমান সমান হবে এক্স ওয়াই। আর এই তলটার ক্ষেত্রফল আমি ধরলাম কিউ, তাহলে এই তলটার ক্ষেত্রফল হবে ওয়াই জেড, কিউ সমান সমান হবে ওয়াই জেড। আর এই যে এই তলটা, এই সামনের দিকের যে তলটা আছে, এই সামনের তলটার ক্ষেত্রফল আমি ধরলাম আর, তাহলে আর সমান সমান হবে এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড। তাহলে এখন দেখো এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এর কর্ণটা হচ্ছে এটা, এই কর্ণটার দৈর্ঘ্য হবে, যেহেতু এই কর্ণটার দৈর্ঘ্য হবে, যেহেতু আমরা দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই আর উচ্চতা জেড ধরেছি, তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য হবে হচ্ছে বর্গমূল এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। তাহলে আমাদের বর্গমূল এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার বের করতে হবে। তো আমরা এটা বের করবো কীভাবে? তোমরা দেখো পি কিউ যদি আমরা গুণ করি, পি কিউ সমান সমান কত হবে? পি কিউ সমান সমান হবে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান পি কিউ বাই এক্স জেড। আবার প্রথমে পি কিউ গুণ করলাম, এবার কিউ আর গুণ করবো। কিউ আর গুণ করলে কত হবে? কিউ আর সমান সমান হবে এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জেড স্কোয়ারের ভ্যালু লিখতে পাবো কিউ আর বাই এক্স ওয়াই। নেক্সট হচ্ছে পি কিউ আর আর পি গুণ করবো, তাহলে আর পি সমান সমান হবে হচ্ছে আর পি গুণ করলে দেখো কত হয়, এক্স ইন্টু এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু হবে আর পি, নিচে হচ্ছে ওয়াই জেড। এখন দেখো আমরা এক্স স্কোয়ারের ভ্যালু পেয়েছি, ওয়াই স্কোয়ারের ভ্যালু পেয়েছি, জেড স্কোয়ারের ভ্যালু পেয়েছি। তাহলে এই তিনটা আমরা যোগ করব, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। এই ভ্যালুটা যা হবে তাকে বর্গমূল দিয়ে দিব। তাহলে এটা বর্গমূল দিলাম, এটা হলো সমকোণী চৌকোটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গমূল এক্স স্কোয়ারের ভ্যালু কত? বর্গমূল এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে আর পি বাই ওয়াই জেড। তাহলে আর পি বাই ওয়াই জেড লিখলাম আমি, যোগ এখন ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? পি কিউ বাই এক্স জেড। তাহলে পি কিউ বাই এক্স জেড যোগ দিয়ে লিখবো জেড স্কোয়ারের ভ্যালু কত? কিউ আর বাই এক্স ওয়াই। এটা একটু তাহলে জেড স্কোয়ারের ভ্যালু হচ্ছে কিউ আর বাই এক্স ওয়াই, এই যে জেড স্কোয়ারের ভ্যালু আমি মুছে ফেলছি। তো জেড স্কোয়ারের ভ্যালু হচ্ছে জেড ইন্টু জেড স্কোয়ার, তাহলে কিউ আর বাই এক্স ওয়াই হবে, তাহলে এখন দেখো এটা আমরা করবো কিভাবে। এখন দেখো আমরা যদি এখন এটা ওয়াই জেডকে সরিয়ে দেবো, ওয়াই জেড সমান সমান কিউ। তাহলে আর পি বাই ওয়াই জেডের জায়গায় বসালাম কিউ, যোগ পি কিউ বাই এক্স জেড হচ্ছে আর, তাহলে পি কিউ বাই আর প্লাস কিউ আর বাই এক্স ওয়াই। তাহলে কিউ আর আপন এক্স ওয়াই, আপন পি। তাহলে এটাই হচ্ছে উত্তর। এটা কাটাকাটি যাবে না, আর পি বাই কিউ, পি কিউ বাই আর, কিউ আর বাই পি, এটাই উত্তর। এত একক তুমি বলেছে কোনো মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিন
1000 টাকা করে জমা করলে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা হবে যখন বার্ষিক সুদের হার 5%। তোমাদের যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা করবে কি, প্রথমে কোশ্চেনটাকে 2-3 বার ভালো করে রিড করবে মন দিয়ে, তারপরে অঙ্ক করবে, সুন্দর বুঝতে পারবে। তাহলে দেখো, কোনো মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিন 1000 টাকা করে 1000 টাকা করে জমা করলে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা হবে যখন বার্ষিক সুদের হার 5%। মনে করো প্রথম মাসে 1000 টাকা, প্রথম মাসে সাপোজ মনে করো জানুয়ারি মাসে প্রথম দিন 1000 টাকা জমা করলো, তো 6 মাস শেষে সুদ পাওয়া গেলে এই 1000 টাকা, তাহলে এই 1000 টাকা হচ্ছে 6 মাসের সুদ পাবো আমরা। তাহলে এই 1000 টাকা ব্যাংকে সঞ্চিত থাকে 6 মাস। দ্বিতীয় মাসের শুরুতে আমরা যদি 1000 টাকা জমা করি, তাহলে এই টাকাটা ব্যাংকে সঞ্চিত থাকবে 5 মাস, তাহলে এই টাকাটা 5 মাসের সুদ পাবো। তেমনি তৃতীয় মাসের 1000 টাকা আমরা 4 মাসের সুদ পাবো। চতুর্থ মাসের প্রথম দিনে জমা 1000 টাকার সুদ পাবো আমরা 3 মাসের। তারপরে পঞ্চম মাসের শুরুতে 1000 টাকা যে জমা করবো সেটা সুদ পাবো আমরা শুধুমাত্র 2 মাসের। আর লাস্ট মান্থে প্রথম তারিখে যে টাকাটা জমা করবো 1000 টাকা, সেটার আমরা সুদ পাবো 1 মাসে। তাহলে এখন দেখো, তাহলে 6 মাস শেষে সুদে আসলে আমরা কত টাকা পাবো, এটা আমরা করবো হচ্ছে এইভাবে। তাহলে আমরা জানি সুদ হচ্ছে, মোট সুদ সমান সমান, মোট সুদ হচ্ছে আমরা আই দ্বারা ডিনোট করলাম। তো মোট সুদ সমান সমান আমরা জানি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে আসল কত, প্রথম মাসের টাকাটার আসল, প্রথম মাসের টাকাটার সুদ হবে হচ্ছে 1000 ইন্টু 6 মাস মানে 6/12, এত বছর। 6 মাসকে বছরে কনভার্ট করলে 6কে 12 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু সুদের হার হচ্ছে 5%, তাহলে 5/100 হবে। তেমনি দ্বিতীয় মাসের টাকাটার সুদ হবে হচ্ছে 1000 ইন্টু 5 মাস। দ্বিতীয় মাসের টাকাটা আমাদের 5 মাস কাটে, তাহলে 5 মাসকে বছরে আনলে 5/12 ইন্টু 5% বলেছে নিচে 100। আবার তৃতীয় মাসের টাকাটা হবে 1000 ইন্টু 4/12 ইন্টু 5%, অর্থাৎ 5/100 প্লাস, এমন করে বাকিগুলো লিখলাম না আমি, বাকিগুলো হবে হচ্ছে লাস্টটা লিখছি, প্লাস 1000 ইন্টু লাস্ট মান্থের টাকাটা 1 মাস কাটবে, তাহলে ওটাকে বছরে করলে 1/12 ইন্টু 5/100, টোটাল এত টাকা আমরা সুদ হিসেবে পাবো। তাহলে দেখো এখানে এই 1000 দিয়ে, এই 100 দিয়ে 1000কে ভাগ করলে হয় 10, তেমনি এখানেও হবে 10, এখানেও হবে 10, এখানেও হবে 10। তাহলে আমরা 10 কমন নিতে পারি। আর দেখো প্রত্যেকটাতে নিচে 6/12, 5/12, 4/12, তারপরটা 3/12, তারপরটা 2/12, তারপরটা 1/12। তা আমরা 1/12 কমন নিব, 1/12 কমন নিলাম, ইন্টু দেখো প্রত্যেকটাতে 5 আছে, তাহলে আমরা 5 একটা কমন নেব। কমন নিলে ভেতরে থাকবে হচ্ছে এই যে 6 মাস, তারপরে হচ্ছে এই 5 মাস, তারপরে হচ্ছে এই 4 মাস, তারপরে কি থাকবে 3 মাস, তারপরে 2 মাস, তারপরে 1 মাস। তাহলে এখন দেখো 2 দিয়ে এটাকে কাটলে 5 হবে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, তাহলে 5 5 25/6 ইন্টু হবে 6 5 11 4 15 3 18 2 20 1 21, তাহলে 21। তাহলে এখন 21কে আবার 3 দিয়ে ভাগ করলে 7, 3 2 6, তাহলে 7 25 175/2, এটাকে ভাগ করলে হবে হচ্ছে 8 2 16, 1 15, 7 2 14, 1 10.5,
87.5 টাকা। তাহলে প্রত্যেক মাসের প্রথম তারিখে 1000 টাকা করে জমা করলে 6 মাস শেষে আমরা সুদ হিসেবে মোট 87 টাকা 50 পয়সা পাবো। তাহলে 6 মাস শেষে সুদে আসলে আমরা মোট টাকা পাবো 6000 প্লাস 87.5 সমান সমান 6087.5 টাকা। কারণ 6 মাসের মোট আসল হচ্ছে 6000 আর হচ্ছে 87.5 হচ্ছে সুদ, তাহলে 6087.5 টাকা পাবো।